সবাইকে স্বাগত জানাচ্ছি খেলবন বিয়ন্ড দ্য দর্শক। আমরা আগেই বলেছিলাম যে আমরা আজকে কথা বলবো বাংলাদেশের 3 অধিনায়ক তত্ত্ব নিয়ে এবং বাংলাদেশের যে টি-20 ব্যর্থতা সেই আলোচনা করতে আমাদের সাথে আছেন আরিফুর রহমান বাবু, সিনিয়র সাংবাদিক, এবং আমি আপনাদের সাথে আছি সাফাত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আরিফুর রহমান বাবু, যেমনটা বলছিলাম যে আসলে বাংলাদেশের ক্রিকেটের 3 অধিনায়ক তত্ত্ব, এটা অনেক আগেই আমাদের যিনি বিসিবি সভাপতি তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এরকম হতে পারে। অবশেষে সেটাই হলো। এটা কি আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা ভালো বা কোনো খারাপ ইম্প্যাক্ট আছে কিনা? দেখুন, আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের স্ট্রাকচার দেখেন, আমাদের ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড দেখেন, আমাদের পাইপলাইন দেখেন, সেই বিবেচনায় বাংলাদেশ এক কথায় উই ক্যান্ট এফোর্ড 3 ক্যাপ্টেন এবং 3টি দল। দ্যাট ইজ টেস্টে একটা দল, ওয়ানডেতে একটা দল, টি-20তে একটা দল। বাট নাওয়ে ডেজ বাংলাদেশ এখন এত বেশি খেলছে, ম্যাচের সংখ্যা টেস্ট, ওডিআই, টি-20 এত বেশি হয়ে গেছে এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা বলি বা ক্রিকেটারদের নিয়মিত সম্পৃক্ততা এতটা বেড়েছে যে বাংলাদেশের আসলেই আমার কাছে মনে হয় শুধু 3 ক্যাপ্টেন না, 3টি দল থাকা উচিত। যদিও হয়তো বা কিছু কমন ফেস থাকবে, সেটা সব দেশেই থাকে, বাট এখন বাংলাদেশের ক্রিকেটারদের জন্যই আমি বলবো যে মূলত, কারণ তারা, যেমন আপনি খুব ভালো জানেন যে লিটন দাস টি-20 সিরিজ শেষে, যদিও রেজাল্ট খুব খারাপ হয়েছে দেখে আমরা সবাই সমালোচনা মুখর, বাট লিটন বলেছেন কিন্তু যে টানা খেলার পর প্লেয়াররা ক্লান্ত, অবসাদগ্রস্ত, তাদের একটা বিরতি দরকার। এটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো কোনো কথা নয়। বাংলাদেশে যেহেতু আপনি দেখবেন মৃদুল, ঘুরে ফিরে টেস্ট, ওডিআই, টি-20তে 7 থেকে 8 জন প্রায় নিয়মিত সেই প্লেয়ারগুলো যখন কন্টিনিউ 3 মাস 4 মাস কোনো না কোনো সিরিজ, কোনো ট্যুর, কোনো মহাদেশীয় বা বিশ্ব আসরে খেলতে থাকবে, তখন কিন্তু তাদের একটা ফেটিকও চলে আসে। কাজে কাজে আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা হয়েছে সেটা বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যে অবস্থা তার প্রেক্ষিতে খারাপ নয়। তবে আবারও বলছি, আমাদের তো সেই পরিমাণ কোয়ালিটি প্লেয়ার নেই এবং আমাদের 3 দলকে 3 জন লিড করবে সেই রকম অবকাঠামো বলি, অ্যাটমসফিয়ারও কিন্তু আমাদের নেই। আমরা কিন্তু শুরু থেকেই দেখা গেছে একজন ক্যাপ্টেন রান করে গেছেন বা সর্বোচ্চ 2 জন। 3 জন ক্যাপ্টেন 3 ফরম্যাটে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যা স্ট্রাকচার, আমাদের জাতীয় দলেরই যা অবকাঠামো, সেদিক থেকে একটু শুনতে কানে লাগবে, একটু গরিবের ঘোড়া রোগের মতো মনে হতে পারে, বাট আমি মনে করি বাস্তবতার নিরিখে সেটা এখন প্রায় দরকার পড়ে গেছে বা সেটা এখন দরকারি হয়ে গেছে আসলে। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে শুধু ক্যাপ্টেন নয়, মানে 3টা দলই থাকা উচিত, এই বিষয়ে আমার মনে হয় যে সবাই একমত হবে যে 3টা দলই থাকা উচিত। এবং একই সাথে যেই খেলাগুলো এখন বর্তমানে যদি আমরা বলি শুধু মানে আন্তর্জাতিক নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েও ব্যস্ত থাকতে হয় সব কিছু নিয়ে, সেই জায়গায় যে ক্রিকেটারদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কমানোর জন্য 3 দলের যে চিন্তাভাবনা করছেন, সেই জায়গায় আমাদের দেশে মানে পরিপ্রেক্ষিতেও এত ক্রিকেটার আমরা পাবো বা সেটা আমি কিন্তু বলেছি যে সেই জায়গাটাতে আমরা নেই। আমরা অস্ট্রেলিয়া না, ইন্ডিয়া না, ইভেন ইংল্যান্ড না, যে আমাদের ইন্ডিয়ায় দেখেন এখন এমন অবস্থা হয়ে গেছে, ইন্ডিয়া প্রত্যেকটা ফরম্যাটে আমার মনে হয় 3টি দল করতে পারে ইন্ডিয়া এখন, মানে টেস্টে 3 দল, ওডিআইতে 3 দল, টি-20তে 3 দল। আমাদের সেই জায়গাটা নেই, কিন্তু আমাদের যদি এই হারে খেলা চলতে থাকে এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে টিকে থাকতে গেলে আপনাকে ধীরে ধীরে এই ফর্মুলাই যেতে হবে যে টেস্টের জন্য একটা প্রবাবল সেট আপ, ওডিআইয়ের জন্য একটা সেট আপ, টি-20র জন্য একটা সেট আপ। ওই যে বললাম 3-4 জন কমন থাকবেন, এটা 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 একদম নিশ্চিত। 15 জনের বা 16 জনের বা 14 জনের স্কোয়াডে হয়তো দেখা যাবে 3 থেকে 4 জন কমন আছেন, বাকি 8-10 জন বা 10 জন যদি আলাদা থাকে, তাহলে কী হবে, তারা একটা ফরম্যাটে কনসেন্ট্রেট করতে পারবে। এটা আমার মনে হয় আমাদের বলে না যে প্রয়োজন আবিষ্কারের জননী, আমাদের এখন প্রয়োজন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন 3 দল, তো সেটা আমাদের নেই, বাট আমাদের তৈরি করে নিতে হবে। মৃদুল, আমি একটু 25 বছর আগে ফিরে যাই। আমরা যখন টেস্টের স্ট্যাটাস পেয়েছি তখন কিন্তু আমরা ঠিক পুরো দস্তুর তৈরি ছিলাম না, কিন্তু ধীরে 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 হয়তো আমরা এখনো পুরোপুরি তৈরি হয়নি, বাট একটা শিশু যেমন শুরুতে হাঁটতে গিয়ে হোঁচট খায়,
পড়ে যায়, আবার হাঁটা শেখে, একটা সময় দৌড়াতে শিখে। আমাদের বাংলাদেশের ক্রিকেটেরও কিন্তু ঠিক তাই, তখন কিছুই ছিল না, ওই একমাত্র ঐতিহাসিক ঢাকা স্টেডিয়াম ছাড়া ওই মানের কোনো ভেন্যু ছিল না, সেটাও একদম পূর্ণাঙ্গ ছিল না। ধীরে ধীরে স্টেডিয়াম হয়েছে, ভেন্যু হয়েছে, ক্রিকেটের স্ট্রাকচার বেড়েছে, আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস ভালো হয়েছে এবং আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদের ক্রিকেটাররা আমার ধারণা ভালোই আছেন। কাজেই সেই কাজগুলো যদি আমরা করতে পারি, প্লেয়ারদের একটা পে স্কেলে আনতে পারা, ফরেন কোচেস আনা এবং প্লেয়ারদের থ্রু আউট দ্য ইয়ার খেলার মধ্যে রাখা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা অনেক সমালোচনা করি, এটা শুধু এই বোর্ড না, মোটামুটিভাবে বিগত কয়েকটা বোর্ডের আমলেই জাতীয় দলটাকে কিন্তু চেষ্টা করা হয়েছে একটু ভালোভাবে নার্সিং করার জন্য। কম্পেয়ার টু বোর্ড কার্যক্রম, বাংলাদেশের জাতীয় দলের ব্যাপারে কিন্তু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সিরিয়াস থাকে। সেটা আমি একদম খোলাখুলি বলতে পারি যে সেটা মূলত একটা বড় কারণ হচ্ছে মুখ রক্ষা, কারণ সবার ওই বোর্ড ব্যবস্থাপনার চাইতেও সবার দৃষ্টি থাকে জাতীয় দলের পারফরমেন্স নিয়ে। কাজেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উদ্যোগে বলি, ব্যবস্থাপনায় বলি, আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু একটা শেপ নিয়ে নিয়েছেন। এখন তারা ইকোনমিক্যালি মোটামুটি একটা বেইজে দাঁড় করে গেছেন। তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস, কোচিং স্টাফ, তাদের সুযোগ সুবিধাটা আমি মনে করি যে একটা পর্যায়ে চলে গেছে। কাজেই সেটা যখন সম্ভব হয়েছে, আমরা যদি আগামীতে 3 ফরম্যাটে 3টি দল গড়তে চাই 3 ক্যাপ্টেনের অধীনে, ধীরে ধীরে আমাদের হয়তো শুরুতে কোয়ালিটি প্লেয়ার কম থাকবে, বাট তরুণ উদীয়মান আপকামিং প্লেয়ারদের দিয়ে হলেও 3টা দল সাজানোর উদ্যোগ নিতে হবে এবং আমি মনে করি সেই উদ্যোগ নেওয়ার এখনই সময়। এবং আমরা যদি বলি নাজমুল হোসেন শান্তকে আসলে বেছে নেওয়া হয়েছে অধিনায়ক হিসেবে, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল, তিনি নিজেও বলেছেন তিনি আর থাকছেন না। কেন আবার তাকে বেছে নেওয়া হলো আপনার মনে হয়, যে নাজমুল হোসেন শান্তকেই কেন বেছে নিতে হবে? আসলে দেখেন, প্রবাবল টেস্ট ক্যাপ্টেন হিসেবে যে দুজনকে ধারণা করা হচ্ছিল, দুজনই কিন্তু সাদা বলের ক্যাপ্টেন হয়ে গেছেন, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। কিন্তু একটা ব্যাপার মৃদুল, যদি আপনি খেয়াল করেন, দুজনের কারোরই কিন্তু সাদা বলের পারফরমেন্স খুব ভালো না। মিরাজকে কিন্তু আমরা সবাই একেবারে কি বলবো, একটা অটো চয়েস এবং ফিউচার ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ভাবছিলাম, বাট মিরাজের তো এখন পারফরমেন্সটাই কেমন হয়ে গেছে। কাজেই আমার কাছে যেটা মনে হয়, অপশনটা কমে আসছিল বোর্ড কর্তাদের। তারা হয়তো মিরাজ লিটনের একজনকেই হয়তো রাখতে চাইতেন, বাট মিরাজের আমি বলবো যে অনুজ্জ্বলতা এবং তার পারফরমেন্স, তার ইভেন্ট ক্যাপ্টেন্সিও কিন্তু খুব একটা গতিশীল নেতৃত্ব না। লিটন দাস অন অ্যান্ড অফ তার পারফরমেন্স ভ্যারি করে, কখনো একটা ম্যাচ বা দুটো ম্যাচ ভালো খেলে, আবার পরের ম্যাচে দেখা যায় যে লিটন সেই কম রানে এই সাজঘরে ফিরে আসছেন একেবারে খুব গোমরা মুখ করে। কাজেই ক্যাপ্টেন যখন সামনে থেকে লিড দিতে পারেন না, তখন আসলে বিকল্পর দিকে যেতেই হয়। আর মানে এটা কি এরকম যে আসলে মন্দের ভালো হিসেবে বেছে নেওয়া হয়েছে? হ্যাঁ, অনেকটা তাই। বাংলাদেশে তো ইউজুয়ালি মৃদুল আপনি দেখবেন ম্যাক্সিমাম চয়েসগুলো কিন্তু মন্দের ভালোই হয়। দেখা গেল 3 জন ওপেনারই ফেল করছে বা করেছে বা করছেন। এখন এই 3 জনের মধ্যে যে একটু কম ফেল করেছেন তিনি থেকে যান, তার চেয়ে একটু কম বেশি ফেল করেছেন তিনি থেকে যান, আর একদম বেশি ফেল করেছেন যিনি, তিনি আউট হয়ে যান। কাজে আমার কাছে মনে হয় যে মিরাজ, শান্ত, লিটনের মধ্যে শান্ত যেহেতু একটু মানে ব্যক্তি জীবনেও একটু পরিমিতি বোধ সম্পন্ন, টেস্টের যে আদলটা আছে, খেলার ধরন বলি, ব্যাটিং স্টাইল বলি, অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশন বলি, ইভেন শান্তর ক্রিকেট সেন্স এবং মাঠে তার যে চলাফেরা, তার যে শরীরী অভিব্যক্তি এবং প্লেয়ারদেরকে মোটামুটিভাবে যে একটা গাইড করার যে একটা ক্যারেক্টার তার গড়ে উঠেছে, সেটাও নিশ্চিত বিবেচনায় আনা হয়েছে। মধ্যে কথা আমার কাছে যেটা মনে হয়, মিরাজ আর লিটন দাস যদি দুজনের যে কোনো একজন খুব ফর্মে থাকতেন, তাহলে হয়তো এই দুজনের যে কেউ হয়ে যেতেন টেস্ট ক্যাপ্টেন, বাট দুজনের কারো উপরেই আমার মনে হয় ক্রিকেট বোর্ডের আস্থাটা নেই, যে তাদের পারফরমেন্সই তাদের আপ টু দ্য মার্ক না, তারা দলকে কিভাবে নেতৃত্ব দেবেন, সে কারণেই আসলে শান্তকে বেছে নেয়। এবং আমরা দল বাছাইয়ের প্রক্রিয়া যে বিষয়টা বললেন, যে আসলে মানে মন্দের ভালো যদি আমরা বলি, সেই জায়গায় আসলে বাংলাদেশ দলে যারা আসলে ফাইট করবে যে একাদশের জন্য, তাদের আসলে করণীয়টা কি বর্তমানে? তারা কি এইটাই চিন্তা করে যে আমার কোনো রকম টিকে থাকলে হবে, নাকি পারফরমেন্স চিন্তা করে? আপনার কি মনে হয়? পারফরমেন্সের চিন্তা একদম করে না সেটা আমি বলবো না, বাট সেই চিন্তা যতটা করা দরকার
আত্মনিবেদনটা যেমন থাকা দরকার আমার কাছে মনে হয় সবসময় আমি বিভিন্ন সময় যেখানেই কথা বলি আমি এই কথাটা বলি লিখিও যে আমার কাছে মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে ইভেন দেখেন আজকে পর্যন্ত বিরাট কোহলি রোহিত শর্মার কিন্তু আর প্রুভ করার কিছু নাই, তারপরও তাদের যে আকুতিটা থাকে, তাদের যে ভালো খেলার তাগিদ থাকে, তাড়না থাকে, সংকল্প থাকে। আমাদের আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে, সাইফ হাসান ভালো খেলতে খেলতে কিন্তু আবার কিন্তু ওই 18, 17, 20-এ চলে গেছেন এবং এটা কিন্তু নামার পথে। অর্থাৎ আমাদের প্লেয়াররা আমার মনে হয় মৃদুল অল্পে তুষ্ট এবং আমাদের একটা লেভেলে একটু পারফর্ম করলেই আমরা মনে করি যে ঢের হয়ে গেছে, এখন নিজেকে মোটামুটি ধরে রাখতে পারলেই চলে। এবং আমাদের ক্রিকেটারদের শুনতে কানে লাগে আমাদের ক্রিকেটারদের ভালো খেলার চাইতে তারা দলে টিকে থাকতেই আমার কাছে মনে হয় অধিক আগ্রহী। মোস্ট অফ দ্য ক্রিকেটার আমাদের যে আমি খুব ভালো খেলবো, ওয়ার্ল্ড লেভেলে আমার পারফর্মার হিসাবে পরিচিতি আসবে, আমি প্রতিষ্ঠিত হব বিশ্বমানের ক্রিকেটার হিসেবে, তার চাইতে আমাদের ক্রিকেটারদের একটা বড় অংশর মূল লক্ষ্য হচ্ছে জাতীয় দলের স্কোয়াডে থাকা, 15 জনে থাকা। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে বিসিবির সঙ্গে যে চুক্তিটা হয়, যে পে রোলটা হয়, সেই পে রোলে থাকা। এই যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনি খুব বড় প্লেয়ার হতে পারবেন না, আপনার পারফরমেন্সের গ্রাফ খুব ওপরে উঠবে না। এবং আপনি যদি খুব ভালো মতো দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিকেটারের কিন্তু আপনি সেই সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক, রিয়াদের কথা বলছি না, বাকিদের কিন্তু যেমন লিটনকে আমরা অনেক হাইলি ট্যালেন্টেড ব্যাটসম্যান বলে ভেবেছি এবং এটা ধরাও হয়। মিরাজকেও আমরা কিন্তু অনেক খুব ভালো অলরাউন্ডার, সাকিব না হোক আমরা একটা সাকিবের পরে কারো নাম নিলে আমরা মিরাজের নামটা নিতাম, কিন্তু কোথায় তারা তো সেই জায়গাটাতে যেতে পারলেন না। তৌহিদ হৃদয়কে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছিল, জাকের আলী অনেক শুরুতে কিন্তু একটা ঝলক দেখিয়েছিলেন। যত সময় যাচ্ছে প্রত্যেকের কিন্তু এখন অবস্থা প্রদীপ থেকে কিন্তু সলতে হয়ে গেছেন, মানে আলো কমতে কমতে এখন একটা সলতে আছে, যে কোনো মুহূর্তে দপ করে নিবেও যেতে পারে। এটার বড় কারণ বলে আমার লং এক্সপিরিয়েন্স বলে, দীর্ঘদিন ক্রিকেট কভার করছি, মাঠ থেকে খুব কাছ থেকে আমাদের ক্রিকেটারদের দেখি যে আমাদের ম্যাক্সিমাম ক্রিকেটারদের মধ্যে ভালো খেলার, ভালো প্লেয়ার হবার তাড়াটা কম, তাগিদ কম, তার চাইতে তারা দলে থাকা, আপনি যেটা বললেন 15 জনে কোনো রকমে টিকে থাকা, 20, 25, 30 করলেই পরের ম্যাচ কনফার্ম, এবং বিসিবির পে রোলে থাকা, এটাই তাদের অনেকেরই বড় টার্গেট। যে কারণে ম্যাক্সিমামেরই কিন্তু উন্নতি বা উত্তরণ যেমনটা হওয়া উচিত ছিল তেমনটা হয় না। মানে এই জায়গা থেকে আসলে তো বিসিবির তো একটা পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই। মানে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে বিসিবি কোনো পদক্ষেপ নেবে ফিউচারের জন্য, বা প্লেয়ার আমরা যদি বলি যে পাইপলাইনের সমৃদ্ধ করার জন্য যে কার্যক্রমগুলো সেগুলোকে আসলে আদৌ বিসিবি করছে কিনা? আমরা অনেক সময় দেখি যে আমরা করবো এরকম অনেক কার্যকলাপ হয়, কিন্তু আদৌ কি কোনো উপকারে আসে কিনা বাংলাদেশ দলের? পাইপলাইনকে সমৃদ্ধ করতে গেলে আপনাকে সবার আগে করতে হবে আপনার ডোমেস্টিক স্ট্রাকচারটাকে সমৃদ্ধ করতে হবে। আমাদের দেখেন এখনো স্টিল এনসিএল হয় অনেকটা পিকনিক আদরে, সত্য কথা। আপনার এনসিএল T20-তে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে যায় নাসির হোসেন। আমি নাসিরের প্রতি রেসপেক্ট রেখে বলছি, নাসির ট্রিমেন্ডাস প্লেয়ার, এবং আজকে বাংলাদেশের ক্রিকেটে নাসিরের ডমিনেট করার কথা, কোনো একটা ফরম্যাটে তার ক্যাপ্টেন হবার কথা। আজকে সাব্বির রহমান, রুবনের তারা, আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটে আফতাবের পরে দুটো ওয়েস্টেজ ট্যালেন্ট হচ্ছে নাসির এবং সাব্বির। এবং এক্ষেত্রে বোর্ডের একদম দায় নেই তা আমি বলবো না, বাট তারা নিজেরাই যদি ক্রিকেটে আরও বেশি সিরিয়াস থাকতেন সেটা ভালো হতো। বাকিদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে পাইপলাইন বাড়ানো, পাইপলাইন সমৃদ্ধ করা, এই দায়িত্বটা অবশ্যই ক্রিকেট বোর্ডকে নিতে হবে। পাইপলাইন কিন্তু আপনাকে ক্লাব করে দেবে না, পাইপলাইন করতে হবে ক্রিকেট বোর্ডকে, এবং এটা একটা ফিউচার প্ল্যান থাকতে হবে যে আমি এখন আমার হাতে যে বাঞ্চ অফ ক্রিকেটার আছে, যে কোরটা আছে, এই কোর গ্রুপে কয়জন কত বছর খেলতে পারে, তাদের কার কি অবস্থা, তার রিপ্লেসমেন্ট কে হতে পারেন, সেটা আন্ডার 19 থেকে কিংবা এইচপি থেকে নাকি একাডেমি থেকে, এগুলো ক্রিকেট বোর্ডকে নাকি এই দল থেকে খুব খুঁজে বের করতে হবে। এবং সবচেয়ে বড় কথা আমার মনে হয় ক্রিকেট অফিসের অনেক কাজ, এই কাজগুলো তাদের করা দরকার। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিচ্ছি। দর্শক, আপনার নাম এবং পরিচয়, আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মোহাম্মদ জুনায়দুল ইসলাম, চুয়াডাঙ্গা থেকে বলছিলাম। জি বলুন। অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনতে ভালো লাগে, ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের প্লেয়ার যেমন অধিনায়ক বানানোর আগে আমাদের যে নির্বাচক আছে তাদেরকে মানে আপনাদের কাছে ইয়ে করা দরকার। কারণ আমরা
যখন ক্রিকেট টিম নিয়ে মাঠে নামি তখন আমরা প্লেয়ার আমরা অধিনায়ক বানাই, তারপরে আপনার প্লেয়ার দেখি যে কোন প্লেয়ার ভালো খেলছে। কিন্তু আমাদের আসলে অনেক প্লেয়ার আছে যারা আছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারানোর মতো প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে, কিন্তু আমরা সেসব প্লেয়ারকে আমরা চোখে দেখি না। কিন্তু এই যে জাকের আলী অনেককে যে পারফরমেন্স দেখছি, ওনাকে শুধু বারবার খেলানো হচ্ছে, আমরা হতাশ। এইসব যে নির্বাচকরা যে এগুলা চোখে দেখে না, ভালো ভালো আনাবলাক বিজয় ভাই আছে, এইসব প্লেয়ার আছে, অনেক অনেক প্লেয়ার আছে বাংলাদেশে। জি জি, বুঝতে পেরেছি দর্শক আপনার প্রশ্ন। আপনি আমাদের সঙ্গেই থাকবেন বাংলাদেশের নির্বাচকদের ভূমিকা নিয়ে, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, নির্বাচকদের ভূমিকা তো সবসময়ই একটা কি বলবো, এটা নিয়ে বিতর্ক থাকেই। নির্বাচক এবং আম্পায়ার, মানে ক্রিকেটে এই দুটো ক্যারেক্টার বলেন, দুটো পদ পদবি বলেন, দুটো রোল বলেন, এটা সবসময়ই একটা সংশয় মাখা, কারণ আপনি কাউকে স্যাটিসফাইড করতে পারবেন না। এখন তো প্রচুর টেকনোলজি চলে এসছে, আম্পায়ারের একটা সিদ্ধান্তকে নানাভাবে রিভিউ করা হচ্ছে, রিভিউ করা যায়, প্রভিশন চলে এসছে। কিন্তু একসময় তো কিছুই ছিল না, কাজেই আম্পায়ার এলবিডব্লিউ দিলেই কিন্তু মনে করা হতো যে হয়তো বা এটা আউট ছিল না। এখন নির্বাচকদের ক্ষেত্রে ঠিকই তাই, একজনকে নিলেই মনে হয় যে ঠিক আছে, যে মৃদুলকে নেওয়া হয়েছে, রেজওয়ানকেও নেওয়া যেত, মানে ব্যাপারটা এরকম আর কি। তো তিনি বললেনও আমাদের প্রশ্নকর্তা যে এনামুল হক বিজয়কে, তো এনামুল হক বিজয়ও তো টেস্টেড, কিন্তু রেজাল্ট কি তার পরিসংখ্যানই বলে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে বারবার কিন্তু ঘুরিয়ে ফিরে করা হয়েছে, তাকে আনা হয়েছে, তিনি সফল হননি, শেখ নাইম আনা হয়েছে, নাইম শেখ আনা হয়েছে, একই অবস্থা, পরে আবার ডোমেস্টিকে গিয়ে রান করে। তো এখন আমাদের আগে দেখতে হবে যে আমাদের নির্বাচক কারা। এখন আপনি ধরেন বাংলাদেশে এখন যিনি নির্বাচক, গাজী আশরাফ হোসেন লিপু। আমি যখন একদম 90s ক্যারিয়ার শুরু করেছি, লিপু ভাই তখন আবনি ক্যাপ্টেন এবং বাংলাদেশের আইসিসি 2 বারের ক্যাপ্টেন, এবং বাংলাদেশের ক্রিকেটে একটা লার্নেড ক্রিকেটার হিসেবে তাকে ধরা হয়। তা তিনি যদি ফেল করেন, তারও আগে ছিলেন মিনাজুল আবেদিন নান্নু, আমাদের ডোমেস্টিক ক্রিকেটের অনেক সফল তারকা। তা লিপু নান্নুরা যদি ফেল করে, তা আপনি কাকে নির্বাচক আনবেন? মানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দর্শকরা তারা সবসময়ই, মানুষ তো সবসময় নতুনত্ব চায়, তারা চেঞ্জ চান, কিন্তু ঠিক ধারণা করেন না যে আসলে কারা আছেন, যে তাদের বিকল্প কে হতে পারে। এখন গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন, আজকে ফারুক আহমেদ বোর্ডে, আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে, খালেদ মাসুদ পাইলট বোর্ডে, এরা তো লিপু ভাইয়ের একদম হাতের উপরে বড় হয়েছেন। ন্যাশনাল টিমে এদের ডেবু হয়েছে ম্যাক্সিমামই তখন লিউ ভাই, মানে এদের আসলে বিকল্প নাই আসলে ওইভাবে। এখন আপনি তাহলে এটা তো আর জাতীয় দল না বা অনূর্ধ্ব-19 দল না যে আমি জুনিয়র সেট আপ করলাম। এখন আপনার সিনিয়র মোস্ট দুজন ফর্মার ক্যাপ্টেন মিনাজুল আবেদিন নান্নু এবং গাজী আশরাফ হোসেন লিপু, তাদের পারফরমেন্স যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, সাথে ছিলেন হাবিবুল বাশার, হ্যাঁ, তাকে বিকল্প হিসেবে আপনি ভবিষ্যতে চিন্তা করতে পারেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে লিউয়ের ক্রিকেট বোধ, বুদ্ধি, তার মেধা, প্রজ্ঞা, তার যোগ্যতা নিয়ে আসলে আমি অন্তত সমালোচনা করতে চাই। আমরা একবার শেষের দিকে একটু যদি আমি বলি যে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হলাম আসলে, আর মাত্র হয়তো 3 থেকে 4 মাস রয়েছে টি-20 বিশ্বকাপের। এর আগে এরকম একটা হার আসলে বাংলাদেশ দলকে একটু হলো ব্যাকফুটে নিয়ে গেছে কিনা? অবশ্যই ব্যাকফুটে নিয়ে গেছে বাংলাদেশ দলের, কিন্তু আমার কাছে মনে হয় আত্মবিশ্বাস অনেক কমে যাওয়ার কথা। এবং এরপরে তো আমরা শুধু একটা সিরিজ পাবো হোমে আয়ারল্যান্ডের সাথে। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ টিমের পরিষ্কার বোঝা যায় যে আমাদের প্লেয়ারদের আত্মবিশ্বাসের জায়গাটায় প্রচুর ঘাটতি। আমি আর আপনি ব্রেকে কথা বলছিলাম, আমরা কিন্তু 2টো জিতে ম্যাচ হেরেছি, এবং ওই 2টো জিতে ম্যাচ কিন্তু হেরেছি আমাদের কারণে, ওয়েস্ট ইন্ডিজের কারণে না। এক ম্যাচে তো ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা 5-6টা ক্যাচ ড্রপ করলো, তারপরও আমরা সেগুলোকে অ্যাবল করতে পারলাম না, গ্র্যাব করতে পারলাম না। তা আমাদের প্লেয়ারদের আমার কাছে যেটা মনে হয় যে জয়ের তাগিদ, আকুতি, সংকল্পটা কম, এবং আমরা এক ফরম্যাট থেকে গিয়ে আরেক ফরম্যাটে তালগোল পাকিয়ে ফেলি। অবশ্যই আমরা একেবারে শেষ সময় আসলে ভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছেন। আমাদের মনে হয় যে শুধু মানে বিসিবি না, তাদের নিজেদেরও আসলে চেষ্টা করতে হবে এই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে। দর্শক অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসলে বাংলাদেশের 3 অধিনায়ক তত্ত্ব নিয়ে, এবং বাংলাদেশ যাতে আরও সামনে যে বিশ্বকাপ রয়েছে সেই যা ভালো করবে সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। কিরণ বিয়ন্দ।